গুড মর্নিং বন্ধুরা, মাই এক্সপিরিয়েন্স চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আমি অরূপ। আজকে আবার আপনাদের সামনে এসে হাজির হলাম। আজকে ঘন কুয়াশায় চারদিক ঢেকে গেছে। দেখুন, আমি আমার বাড়ির ছাদে চলে এসেছি, আর আমার বাড়ির ছাদ থেকে চতুর্দিকের পরিবেশ দেখুন। একেবারে ঘন কুয়াশায় চতুর্দিক ঢেকে গেছে, ভিজিবিলিটি কত কমে গেছে দেখুন। আর বন্ধুরা, আমি আজকে ছাদে চলে এসেছি, তার কারণ হলো আমার সোলার প্যানেল ক্লিন করতে হবে। আসলে ক্লিন আজকে আমি না করলেও পারতাম, আরও 10 দিন পরে করলেও পারতাম, কিন্তু একটা সময় আছে, সব কিছুর একটা মেনটেনেন্সের একটা নির্দিষ্ট সময় থাকে, তার মধ্যেই করে নেওয়া ভালো। তো ভাবলাম যে আজকে একবার সোলার প্যানেলও ক্লিন করি, আর সকাল সকাল আপনাদের সঙ্গে একটা মোলাকাতও হয়ে যাক। তো আমি আপনাদের আজকে কিছু আমার এই সোলার প্যানেল ক্লিন সম্বন্ধে কিছু আইডিয়া দেবো। যদিও এগুলো আগেও আমি আপনাদের ভিডিওর মাধ্যমে দেখিয়েছি, তাহলেও আবার ভাবছি নতুন নতুন বন্ধুরাও তো আসছেন আমার চ্যানেলে, তাদের জন্য না হয় আরও একবার বলে দিই। তো এই হচ্ছে আমার সোলার প্যানেল, সব লাগানো আছে, পরপর 10খানা প্যানেল লাগানো আছে। 455 ওয়াট করে একটা প্যানেল। আর প্যানেল দেখুন, একেবারে মাথায় পাইপ লাগানো রয়েছে, তাতে নজেল লাগানো রয়েছে। আমি একটু জুম করি, দেখুন এই যে সব পাইপের মাথায় একটা করে নজেল লাগানো রয়েছে। এই নজেলগুলো থেকে জল বেরোবে, আর তা থেকেই প্যানেলগুলো ধুয়ে যাবে। কিন্তু আমাকে হালকা হালকা এর ওপরে বুলিয়ে দিতে হবে। মানে দেখুন, দেখতে পাচ্ছেন, এটা এখন কুয়াশার কারণে প্যানেল ভিজে আছে বলে এতটা কিছু বোঝা যাচ্ছে না, মনে হচ্ছে যেন প্যানেলগুলো ঠিকই আছে, আসলে পুরো ধুলোয় ভরে গেছে। শীতকালে এরকমটাই হয়। তো সেই কারণে আমি শীতকালে অ্যাটলিস্ট 15-20 দিন অন্তর একবার ক্লিন করার চেষ্টা করি। তবে বন্ধুরা, আমি বোধহয় লাস্ট প্যানেল ক্লিন করেছি তাও প্রায় মাসখানেক আগে। তো মাসখানেকের মধ্যে সেরকম কোনো বৃষ্টিও হয়নি, তাহলেও আমার কিন্তু জেনারেশানে খুব একটা ফারাক পড়েনি। তো এই যে ধুলোটা পড়েছে, এই ধুলোতেও কিন্তু জেনারেশান চলতে থাকবে। কিন্তু এই ধুলোটা যদি কনস্ট্যান্ট, এর ওপরে একটা গ্লাস রয়েছে একদম ওপরে, তার নিচে রয়েছে সোলার সেল, আর তার নিচে রয়েছে এই যে পিভিসি সিট। তো এই যে গ্লাসের ওপরে একটা ধুলোর আস্তরণ দীর্ঘদিন পড়ে থাকতে থাকতে একটা লেয়ার তৈরি হতে পারে। সেই লেয়ারের জন্য জেনারেশান কমতে পারে, ইলেকট্রিক তৈরি কমতে পারে। সেই কারণে এটা অ্যাটলিস্ট অন্তত মাসে একবার ক্লিন হওয়া উচিত। তো বর্ষাকালে দরকার হয় না, কারণ বর্ষাকালে কখনো না কখন বৃষ্টি হয়ে যায়, ও প্রায় 3-4 মাস করার প্রয়োজনই হয় না ওই সময়টা। বাদ বাকি অ্যাটলিস্ট মাসে একবার, 15 দিনে একবার করতে পারলে ভালো হয়। না পারলেও মাসে একবার অ্যাটলিস্ট জল দিয়ে ধুয়ে দেওয়া। আর উপর থেকে আমি কিভাবে ধোবো? এটা তো হাই রাইজ প্যানেল, প্যানেলের তলা দিয়ে আমি হাঁটতে পারি, আর এই ছাদটা আমি ব্যবহার যাতে করতে পারি সেই কারণেই প্যানেলগুলো এত উঁচুতে লাগিয়েছি। আরও একটা কারণ আছে প্যানেল উঁচুতে লাগানোর, সেটা হচ্ছে এই জলের ট্যাঙ্কগুলো রয়েছে না, আমি যদি প্যানেলটা এরকম নিচে লাগাতাম তাহলে তো জলের ট্যাঙ্কে সূর্যের আলো আসতে বাধা পেত। সেই কারণে ওই জায়গাটা প্যানেলে সূর্যের আলো পড়তো না। তো এটার একটা কারণ হাই রাইজ করার। হাই রাইজ করলে মোটামুটি ছায়াগুলোকে কাটানো যায়। তো আমি দেখলাম আমি ছাদটাও ব্যবহার করতে পারবো সুন্দরভাবে, আর আমার প্যানেলে কোনো ছায়াও পড়বে না, তাই প্যানেল হাই রাইজ করলাম। এতে করে আমার স্ট্রাকচারের পিছনে একটু খরচাটা বাড়লো ঠিকই, কিন্তু আমি এখানে এসে একদম আমার একটা কোয়ালিটি টাইম কাটাতে পারি। যখন তখন এসে এখানে একটু, এটা একটা শেডও হয়ে গেল, শেডের নিচে দাঁড়িয়ে আমি বসে এখানে চা খাওয়া টাওয়া এসব তো করাই যায়, আড্ডা মারা এসব তো হতেই পারে।
পারিবারিক আড্ডা যাকে বলে, সেটা আমরা মাঝে সাঝে করি এখানে এসে। আর এখন আমি মেইনলি সোলার প্যানেলটা ক্লিন করব, সেটাই আপনাদের একটু দেখাবো। আর একটা কথা বলবো আপনাদের বন্ধুরা, এই যে সোলার প্যানেল লাগানো হয়েছে এর উপরে কিন্তু আমাদের এখানে হনুমানের খুব উৎপাত। দেখুন হনুমান নোংরা করেছে। এইটা যদি খেয়াল না করতাম, এটা যদি দীর্ঘদিন এরমভাবে পড়ে থাকতো, তাহলে কি হতো, মানে সূর্যের আলোটা ওই নোংরার নিচে যেত না। ওই নোংরাগুলোর নিচে যদি সূর্যের আলো দীর্ঘদিন না যেত, তাহলে কিন্তু ওখানে হটস্পট তৈরি হতো। হটস্পট মানে কি, ওইখানের সোলার সেলগুলো ওখানে সূর্যের আলোটা পেতো না, আর ওরা অ্যাক্টিভ হতো না, আর আশেপাশের সোলার সেল অ্যাক্টিভ থাকতো। তো ওই জায়গাটা ধীরে 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 না পুড়ে যেত, মানে ওই জায়গাটাকে পুরো পুড়িয়ে দিত। মানে সূর্যের তাপে যে ইলেকট্রিক তৈরি হতো আশেপাশে, আর ওইখানটা হতো না, সেজন্য ওই জায়গাটা খারাপ হয়ে যেত। তাতে করে সোলারের প্যানেলের ক্ষতি হতো, মানে মারাত্মক ক্ষতি হতো হয়তো। কারণ এগুলো তো সব পরপর সব জুড়ে 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 একটা একটা সোলার প্যানেল, এগুলো দেখুন পরপর পরপর সব জুড়ে 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 একটা মানে বড় একটা প্যানেল তৈরি হয়, টোটাল একটা প্যানেল তৈরি হয়। সেটা ধরুন প্রায় 544টা মানে সেল জুড়ে একটা প্যানেল তৈরি হচ্ছে। তো এরকম কিছু ব্যাপার রয়েছে, আরও বেশি সেলেরও আছে, আরও কম সেলেরও আছে, এরকম থাকে। তো তাহলে প্যানেলের ওরকম বড় ক্ষতি হবে, সেটা তো হতে পারে না। এটাকে একটু লক্ষ্য রাখতে হয় যে ধুলো, নর্মাল ধুলো পড়লে ঠিক আছে, কিন্তু পাখিতে যে মানে নোংরা করে, সেই নোংরাগুলো মানে সেইগুলো উপরে উপরে স্পট হিসাবে পড়ে থাকে। তো আর ওগুলো যদি দীর্ঘদিন পড়ে থাকে, পরিষ্কার না হয়, তাহলে কিন্তু ওইখানেও হটস্পট তৈরি হতে পারে। হটস্পট তৈরি হওয়া মানে ধরে নিন প্যানেলের লাইফ শেষ হয়ে গেল, আর ওখানে কিন্তু ওয়ারেন্টিও আপনার ব্রেক হয়ে যাবে। মানে কোম্পানির যে 25 বছর 27 বছরের যে ওয়ারেন্টিটা থাকে, সেই ওয়ারেন্টি কিন্তু আর থাকবে না যদি হটস্পট তৈরি হয়ে যায়। ওরকম পাখিতে নোংরা করে বা এরকম কোনো জায়গায় কোনো মানে নোংরা পড়ে ঢাকা পড়ে গেলে, সেখানে তো আর জেনারেশন হবে না, ওখানে হটস্পট তৈরি হবে। তো এটা আমাকে একটু ক্লিন করে নিতে হবে। তো এবারে আমি সোলার প্যানেল ক্লিন করব, সেটা আপনাদের একটু আমি দেখাবো। দেখতে বেশ ভালোই লাগে, কারণ ওই সব কটা জেট থেকে জল বেরোবে, আর সেটা সত্যিই ভালো লাগে। আর এটা আমি একটা ভালো সুন্দর জোগাড় করেছি, জোগাড় দেশি জোগাড় যাকে বলে। নিচে যে পাম্পের সাহায্যে আমার এই ট্যাঙ্কে জল ভরে, সেই পাম্পের সাহায্যেই আমি প্যানেল ক্লিন করব। তো এখানে একটা সিস্টেম করেছি আমি, দেখুন এই যে পাইপলাইনটা, এই পাইপলাইনটা গিয়ে ট্যাঙ্কে জল উঠছে। এবার এই পাইপলাইনে আমি একটা মানে এটা ব্লক করে দিয়েছি, এখানে একটা ভালভ লাগিয়ে দিয়েছি। এটা বন্ধ করে দেওয়া যায়, ট্যাঙ্কে আর জল যাবে না পাম্প চালিয়ে দিয়ে। তারপরে যদি আমি যেই বন্ধ করলাম, ট্যাঙ্কে তো আর জল যেতে পারছে না, তখন সেই জলটা আটকে গেল। এইখান থেকে জলটা এবারে আমার সোজা গিয়ে দেখুন ওই যে কোণা থেকে উঠে এইবারে পাইপলাইনে চলে গেল। এবারে পাম্পের জলটা এই পাইপলাইন থেকে ওই জেট স্প্রেগুলোর মধ্যে থেকে বেরোবে, সোজা সোজা হিসাব। তো সেটাই এখন আমি করব। আমি পাম্প চালিয়ে দিয়ে আসছি, তারপরে আমি এটা ক্লিন করব। আর দেখুন আমি এই যে ঝুল ঝাড়ুটা ছাদেই পড়ে আছে, এই ঝুল ঝাড়ুটার মাথায় একটু কাপড় জড়িয়ে নিয়েছি, যাতে মানে ঝুল ঝাড়ুটা ডাইরেক্ট থাকলে ক্লিন করতে অসুবিধা হবে। আমি ওটা চালিয়ে দিয়ে জাস্ট হালকা করে না ঝুল ঝাড়ুটা এরকম বুলিয়ে দেবো, তো তাতেই দেখবেন, এই দেখুন এটা নোংরা হয়ে আছে, তাতেই দেখবেন একদম পুরো ধুয়ে সব ওপর থেকে নেমে যাবে। এই হচ্ছে মানে টেকনিক আমি নিজেই বানিয়েছি এগুলো সব। তো চলুন আমরা কাজ শুরু করি, আর কিভাবে করি সেটাও আপনাদের আমি দেখাচ্ছি। পাম্পটা চালিয়ে দিয়ে আসি। পাম্প চালিয়ে দিয়ে এসছি, জল উঠছে। এখন আমি এই পাইপলাইনে জল আসা বন্ধ করে দেবো। দেখুন এটা এখন আমি বন্ধ করে দেবো। দেখুন বন্ধ করে দিয়েছি, আর ট্যাঙ্কে জল যাচ্ছে না, ওই জলটা ওপরে চলে আসছে। দেখুন
আর এই এই যে এতগুলো জেট থেকে একসঙ্গে জল আসছে, এটা দেখতে সত্যিই ভালো লাগছে। আর একটা জিনিস আমার পরিষ্কার করা হলো না, ওটা এখনই করতে হবে। সেটা হচ্ছে ওই হনুমানে যে নোংরা করে রেখেছে ওই জায়গাটা। তাহলে আমাকে একবার জেটটা বন্ধ করতে হবে, একবার এটা পাম্পটা বন্ধ করতে হবে। সেটা করে নিই, তাড়াহুড়োতে হয়ে গেল। দেখুন বন্ধ করে দিলাম, জল যাওয়া বন্ধ হয়ে গেল। এবারে আমি একটু পরিষ্কার করে আবার অন করে দিচ্ছি। দেখুন জায়গাটা আমি পরিষ্কার করে দিয়ে এসেছি। এইবারে আমি একটু আপনাদের সুন্দরভাবে একটা ভিউ দেখাবো। দেখুন কি সুন্দর, সব কটা জেট থেকেই জল বেরোচ্ছে এবং উপর থেকে জলগুলো পুরো ধুয়ে নেমে যাচ্ছে। কিন্তু বন্ধুরা, এতেও কিন্তু প্যানেল পুরোপুরি পরিষ্কার হচ্ছে না। ওই কারণেই আমি ওই দেশি জোগাড়ের ব্যবস্থা করেছি। তো সেটাই আমি আপনাদের এখন দেখাবো, কিভাবে আমি প্যানেলটা হালকা হালকা করে একটু বুলিয়ে দিলেই হয়ে যায়। আমি ক্যামেরাটা এখন ট্রাইপডে বসাবো, তারপরে আপনাদের আমি হ্যান্ডস ফ্রি হয়ে যাচ্ছি, তারপরে আপনাদের সব দেখাচ্ছি। দেখুন আমি একদম শেষ মাথায় চলে এসেছি। আপনারা হয়তো আমাকে এখন দেখতে পাচ্ছেন কিনা জানি না, তাহলেও আমি কাজটা এখন করে নিতে হবে। ক্যামেরা আমি ট্রাইপডে লাগিয়ে দিয়েছি, এখন ইজিলি এই কাজটা আমি করে দিতে পারবো। আসলে এইটা না বোলালে যেটা হয়, তো মানে বেশিরভাগ ধুলোই পরিষ্কার হয়ে যায়, কিন্তু একদম তলায় একটা না পাতলা একটা আস্তরণ থেকে যায়। সেটা যেন হালকা একটু এরকমভাবে না বুলিয়ে দিলে যেন পরিষ্কার হতে চায় না। তো সেই জন্যই ভাবলাম যে এটাই হচ্ছে বেস্ট টেকনিক। আর দেখতে দেখতে আমার সোলারের বয়স 2 বছর হয়ে গেল। 2 বছর ধরে আমার এই টেকনিক ভালোই চলছে। আর এই ঝুলঝাড়ুগুলো যেগুলো বাতিল হয়ে যায় ইউজ করতে করতে ঘরে, সেই ঝুলঝাড়ুগুলোই আমি এখানে নিয়ে চলে আসি। আর এই যে সামনে যে কাপড়টা জড়িয়ে রেখেছি, ওটাও ঘরের বাতিল হয়ে যাওয়া পর্দার কাপড়, মানে পর্দার যে নেট টাইপের কাপড় থাকে না, সেইটার কাপড়। এটাতে বেশ ভালোই কাজ হয়ে যাচ্ছে। আর বন্ধুরা, আমি যে পাইপলাইন দিয়ে এই যে এইভাবে নজল দিয়ে জলগুলো আমি ব্যবহার করছি, এতে যে পরিমাণ জল খরচ হচ্ছে, তার থেকে কিন্তু আমার আবার ঘুরে ইলেকট্রিক তৈরির কাজে লাগছে। আপনারা আবার এটা ভেবে বসবেন না, কমেন্ট বক্সে কেউ কেউ এর আগে লিখেছেন যে জল অপচয় হচ্ছে। জল কিছুটা অপচয় হচ্ছে, কিন্তু জল তো আমাদের অনেক অকারণে অপচয় হয়। এই অপচয়টা তো অনেক কাজের। আমরা যে আমাদের জামা কাপড় কাচি ওয়াশিং মেশিনে, সেই জামা কাপড় কাচতেও কিন্তু যদি অটোমেটিক ওয়াশিং মেশিনে প্রতিটা ওয়াশে 130 লিটারের আশেপাশে জল লাগে। তাহলে এবার ভেবে দেখুন তো ওখানে কতটা জল নষ্ট হচ্ছে এবং সেটা কতটুকু কারণ। এর আগের ভিডিওতে আমি কথাটা বলেছিলাম যে ওয়াশিং মেশিনগুলো যে এইভাবে জল অপচয় করে, এটা খুবই বাজে ব্যাপার। মানে এইভাবে জল অপচয় করা, প্রতিদিন ওয়াশিং করতে গিয়ে 130 লিটার জল নষ্ট। কিন্তু এটা তো একটা কাজের জন্য জলটা খরচ হচ্ছে, মানে এইটা ক্লিন করব এবং এটা রোজ না, এটা মাসে একবার। তাহলে বুঝে দেখুন কতটা জল নষ্ট হতে পারে। আমি ধরলাম দুটো ওয়াশিংয়ের জল নষ্ট হচ্ছে, ধরলাম 300 লিটার জল নষ্ট হচ্ছে, ধরলাম 300 লিটার মনে হয় না, কেননা জেটগুলো থেকে তো খুব কম জল পড়ে, তাতে হয়তো অতটা নাও লাগতে পারে। তো তাহলেও ওই ওয়াশিং মেশিনে যে জল নষ্ট হয় তার থেকে অনেক কম এখানে খরচ হচ্ছে সেই হিসাব করলে। আর কতখানি কাজ হচ্ছে সেটাও ভাবুন, যে ইলেকট্রিক তৈরি হচ্ছে, সেখান থেকে ওইটুকু কয়লা পুড়ছে না, সেখান থেকে কার্বন ফুটপ্রিন্ট কিছুটা হলেও কম হচ্ছে, আমাদের পৃথিবী ঠান্ডা থাকছে, গ্রিন এনার্জি তৈরি হচ্ছে,
সোলার থেকে, তাহলে এটা তো কোনো দোষের কিছু না। আমার প্যানেল মোটামুটি ক্লিন হয়েই গেল। আর এটা যেহেতু জল গড়িয়ে আসছে, সেই জন্য এটা খুব সহজে চলে ওপরে, মানে অতটা বেগ দিতে হয় না, খুব ইজিলি হয়ে যাচ্ছে। একবারে শেষ অবধি আমার চলে গেল। বন্ধুরা, আমি একটু দেরি করেই আসলাম, ভাবলাম পুরো রোদ উঠে গেলে কেমন লাগে আমার সোলার প্যানেল পরিষ্কার করার পরে সেটা আপনাদের একটু মানে রোদ ঝলমলে আকাশেই দেখাবো। কিন্তু আজকে আকাশে মেঘ রয়েছে আর সকাল থেকে প্রচুর কুয়াশা ছিল। তো যাই হোক, এখন জেনারেশনও আমার ভালোই চলছে, অলরেডি 13 ইউনিট কারেন্ট তৈরি হয়ে গেছে। এখন বাজে বেলা 1:30। আজকে অনেক দেরিতে সূর্য উঠেছে, প্রায় 11টা নাগাদ, মানে ঠিকঠাক সূর্যটা উঠেছে, মোটামুটি সূর্যের কিরণটা দেখা যাচ্ছে। এই হলো সূর্য। তো আর আমার এই প্যানেল কেমন লাগছে এখন ক্লিন হয়ে যাওয়ার পরে আপনারাও একটু দেখে নিন। আমি সেই কারণে একটু দেরি করেই আসলাম। তো আমি একটু এই আমার সেলফি স্টিক লম্বা করে দিচ্ছি, এতে খুব সুবিধা হয়েছে আমার, অনেকটা ড্রোন ভিউয়ের মতো ব্যাপারটা হয় আর কি। দেখুন কেমন লাগছে, কেমন পরিষ্কার হয়েছে সেটা আপনারা এবারে দেখতে পাবেন। এবং এটা প্রায় মাসখানেক এখন চলবে, আর কোনো অসুবিধা নেই। তো এইটুকুই আমার কাজ সারা মাসের মধ্যে। আর এখন মানে সোলারের একবার উৎপাদন শুরু হয়ে গেলে তারপরে আর কোনো কাজই থাকে না। মানে আমি তো মাঝে মাঝে ভুলেই যাই যে এরকম একটা সিস্টেম আমার ছাদে লাগানো রয়েছে, একটা মানে এত বড় একটা সোলার প্ল্যান্ট, মানে 5 কিলোওয়াট সিস্টেম লাগানো রয়েছে এবং অফ গ্রিড, মানে পুরো ইলেকট্রিক চলে গেলেও কিছু যায় আসে না, মানে আমার বাড়ি চলতে থাকবে, সমস্ত কাজকর্ম চলতে থাকবে। তো এটা একটা সুবিধা, মনে একটা জোরও থাকে। আর গ্রিন এনার্জি তৈরি করছি আমি আমার এনার্জি নিজে তৈরি করছি, নিজে খরচ করছি, এটা একটা আলাদা স্যাটিসফ্যাকশান। যারা সোলার সিস্টেম বাড়িতে লাগিয়েছেন তারা এটা খুব ভালোভাবে বুঝবেন যে নিজের মনে কতটা শান্তি আসে যে আমি ইলেকট্রিক তৈরি করছি, সেটা আমার বাড়ির ছাদে আমি নিজে তৈরি করছি, সত্যি। আর গ্রিন এনার্জি, কোনো পলিউশন নেই, কিচ্ছু নেই। তো আমার মনে হয় আপনারাও ধীরে ধীরে এবারে সোলারের দিকে এগোন। ইলেকট্রিক পুড়িয়ে এইভাবে যে থার্মাল পাওয়ার, মানে যেটা আর কি কয়লা পুড়িয়ে ইলেকট্রিক তৈরি হয়, সেটাই তো আমাদের দেশে সবথেকে বেশি ব্যবহার হয়। তাতে করে যে পরিমাণ মানে পলিউশন হচ্ছে, যে পরিমাণ পৃথিবী একেবারে মানে খারাপ থেকে খারাপের দিকে চলে যাচ্ছে, সেগুলো তো আমরা জলবায়ুর এই পরিবর্তনে বুঝতেই পারছি। আমাদের ভবিষ্যতের জন্য কিছু ভাবা উচিত, নেক্সট জেনারেশনের জন্য ভাবা উচিত। সেই কারণে আমি কিন্তু বন্ধুরা সোলারে এত তাড়াতাড়ি চলে এসেছি। আমি কিন্তু পুরোটাই যে শুধু আমার লাভের হিসাব করে এসেছি তা কিন্তু না। তবে সোলার থেকে লাভই হয়, লোকসান কিছু হয় না। আর যদি লাভ নাও হয়, সমান সমান থাকা যায়, যে টাকা খরচা করবেন সেটাকে আপনি সমান সমান রাখতে পারবেন, এর থেকে লস হবে না। তো কোনো একদিন লাভ হবে, মানে আফটার 10 ইয়ার্স ধরুন, তারপরে লাভ হবে। তো ততদিন প্যানেলগুলোকে বাঁচিয়েও রাখতে হবে। যাই হোক বন্ধুরা, এই ভিডিও আর দীর্ঘায়িত করছি না, আপনার সাথে ভালো থাকবেন। আবার দেখা হবে অন্য সময় অন্য ভিডিওতে। ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, বন্ধুবান্ধব আত্মীয়স্বজনদের শেয়ার করবেন। আর আমার মাই এক্সপিরিয়েন্স চ্যানেল, সেই এক্সপিরিয়েন্সের ভিডিও আমি শেয়ার করলাম। এরকম ভিডিও আমি শেয়ার করতেই থাকি। আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখে দিন এরকম ধরনের ভিডিও আরও আগামী দিনে পাওয়ার জন্য। ভালো থাকবেন বন্ধুরা, ধন্যবাদ।